ভাবুন তো, একটা সাধারণ মহাকাশ যাত্রা হঠাৎ পরিণত হল জীবন বাঁচানোর এক মরিয়া লড়াইয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা অ্যাপোলো ১৩ মিশন নিয়ে এমন এক রোমাঞ্চকর আলোচনা শুরু করতে যাচ্ছি, যেখানে চাঁদের উদ্দেশ্যে যাওয়া একটা রুটিন ফ্লাইট মুহূর্তের মধ্যে এক দুঃস্বপ্নের রূপ নিয়েছিল। এটি শুধু কোনো দুর্ঘটনা নয়, বরং মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তির এক অবিশ্বাস্য গল্প। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, পৃথিবী থেকে ৩,৩০,০০০ কিলোমিটার দূরে, মানে বিশাল এক দূরত্ব, সেখানে অন্তহীন মহাশূন্যে ভেসে আছেন, সবকিছু একদম ঠিকঠাক চলছে। আর ঠিক তখনই বুম, প্রচণ্ড এক বিস্ফোরণে পুরো স্পেসক্রাফটটা কেঁপে উঠল। আর ঠিক তখনই রেডিওতে ভেসে আসে সেই হাড়হিম গড়া মেসেজ, হিউস্টন, উই হ্যাভ আ প্রবলেম। জাস্ট এই একটা বাক্য, আর তাতেই চাঁদে অবতরণের স্বপ্ন মুহূর্তের মধ্যে পাল্টে গিয়ে হয়ে গেল এক নার্ভ র্যাকিং রেস্কিউ অপারেশন। তো এই বিপর্যয়ের গল্পে যাওয়ার আগে প্রথম সেকশনটি একটু দেখে নিই, ম্লান হয়ে আসা মহাকাশ প্রতিযোগিতা। ব্যাপারটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু ১৯৭০ সালের এপ্রিলে ফিরে যেতে হবে। একটু খেয়াল করুন, অ্যাপোলো ১১ লঞ্চ দেখতে ভিড় করেছিল প্রায় ৭০ লাখ মানুষ, আর অ্যাপোলো ১৩র বেলায় মাত্র ২ লাখ। মানে মানুষজন মহাকাশ যাত্রা নিয়ে রীতিমতো বোর হয়ে গিয়েছিল। সাধারণ মানুষের কাছে এটা হয়ে দাঁড়িয়েছিল একদম রুটিন ওয়ার্ক। আর এই অনাগ্রহের কারণে নাসার বাজেটও তখন বিশাল কাটছাড় চলছিল। এবার আসি দ্বিতীয় ভাগে, মিশনের গঠন আর উৎক্ষেপণের কথায়। আসলে ভুলটা কোথায় হয়েছিল সেটা বুঝতে হলে স্পেসক্রাফটার দিকে একটু নজর দিতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো এই মডিউলগুলোর আলাদা আলাদা ফাংশন। বিশেষ করে লুনার মডিউলটার কথা ভাবুন। এটা বানানোই হয়েছিল মাত্র ২ জন মানুষকে খুব অল্প সময়ের জন্য সাপোর্ট দেওয়ার জন্য। মজার ব্যাপার হলো, প্রথম ২ দিন সবকিছু এত নিখুঁতভাবে চলছিল যে গ্রাউন্ড কন্ট্রোল থেকে রীতিমতো যোগ করা হচ্ছিল যে তারা নাকি বোর হয়ে যাচ্ছে। এমনকি অ্যাস্ট্রোনট জ্যাক সোয়াগার্ড মজা করে রেডিওতে তার আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর আবেদনও করেছিলেন। অথচ কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে সার্ভিস মডিউলের ভেতর একটা টাইম বোমা টিকটিক করছে। আর এখান থেকেই শুরু আমাদের তৃতীয় ভাগ, হিউস্টন, উই হ্যাভ আ প্রবলেম। তৃতীয় দিনেই কিন্তু সেই বোর্ডম একদম হাওয়ায় মিলিয়ে গেল। শুরু হলো মানব ইতিহাসের অন্যতম বিখ্যাত এক মেকানিক্যাল ফেলিয়ার। কিন্তু জানেন কি, এই বিস্ফোরণ কোনো হঠাৎ ঘটা ঘটনা ছিল না। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা চেইন রিয়াকশন। অ্যাপোলো 10-এর মেরামতের সময় ২ নম্বর অক্সিজেন ট্যাঙ্কটা হাত ফসকে পড়ে গিয়ে একটু ড্যামেজ হয়েছিল। এর ভেতরের থার্মোমিটারটা আবার মাপতে পারত শুধু ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অথচ হিটার চালু হওয়ার পর ভেতরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল একেবারে ৫৩৮ ডিগ্রিতে। এরপর রুটিন চেক করতে গিয়ে স্পার্ক, আর তারপর মহাশূন্যে সে ভয়াবহ বিস্ফোরণ। ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়। বিস্ফোরণের পর অ্যাস্ট্রোনটরা জানলা দিয়ে কি দেখলেন জানেন? তাদের বেঁচে থাকার শেষ সম্বল, মানে মহামূল্যবান অক্সিজেন, একেবারে সাদা ধোঁয়ার মতো মহাশূন্যের শূন্যতায় বেরিয়ে যাচ্ছে। আর পৃথিবী থেকেও তখন তারা প্রচণ্ড বেগে দূরে সরে যাচ্ছেন। চলে আসছি চতুর্থ ভাগে, লুনার লাইফ বোট। ততক্ষণে তো চাঁদে নামার স্বপ্ন পুরোপুরি শেষ। নাসার সামনে এখন একটাই চ্যালেঞ্জ, এমন একটা বাঁচার উপায় বের করতে হবে যা আগে কেউ ভাবেইনি। তাদের বাধ্য হয়ে মৃতপ্রায় কমান্ড মডিউলটা শাটডাউন করতে হলো, আর লাইফ বোট হিসেবে বেছে নিতে হলো ওই লুনার মডিউলটাকে। একবার ভেবে দেখুন, যে যানটা বানানো হয়েছিল মাত্র ২ জনের ২০ ঘন্টার জন্য, সেখানে এখন ৩ জন জলজান্ত মানুষকে টানা ৪-৫ দিন বেঁচে থাকতে হবে। নিরাপদে ফেরার জন্য তারা কিন্তু সরাসরি ইউটার্ন নেননি। তারা চাঁদকে ঘুরে আসার একটা লম্বা পথ বেছে নেন। আর এই কাজটা করতে গিয়ে তারা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ কিলোমিটার দূরে চলে গিয়েছিলেন। বিশ্বাস করবেন কিনা জানি না, আজও পর্যন্ত মহাশূন্যে মানুষের সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড কিন্তু এটাই। এখন পৃথিবীতে তো ফিরতে হবে, তাই না? আর সেটার জন্য লুনার মডিউলের ইঞ্জিনটাকে তাদের কয়েকবার চালু করতে হয়েছিল, স্পেসের ভাষায় যাকে বলে বার্ন। এটা কিন্তু প্রচণ্ড রিস্কি একটা মুভ ছিল, কারণ ইঞ্জিনটা জীবনে শুধু একবার চালানোর জন্যই ডিজাইন করা হয়েছিল। এর মধ্যে দ্বিতীয় বার্নটা ছিল একেবারে লাইফ সেভার।
এই বার্নের ফলে তারা যাত্রার সময় প্রায় 10 ঘন্টা কমিয়ে আনতে পেরেছিলেন, আর এটাই তাদেরকে অক্সিজেন, পানি আর পাওয়ার নিয়ে টিকে থাকার জন্য মাত্র 11 ঘন্টার একটা সূক্ষ্ম মার্জিন এনে দিয়েছিল। কিন্তু বিপদ কি আর একা আসে? লুনার মডিউলের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা তখন ডেঞ্জারাস লেভেলে বাড়তে শুরু করেছে। কমান্ড মডিউলে পর্যাপ্ত ফিল্টার থাকলেও দেখা দিল আরেক মহাবিপদ। কমান্ড মডিউলের ফিল্টারগুলো ছিল চারকোনা, আর লুনার মডিউলে সেটা বসানোর জায়গা ছিল গোল। আক্ষরিক অর্থেই স্কোয়ার প্যাগ ইন আ রাউন্ড হোল, মানে গোল ছাঁচে চারকোনা জিনিস বসানোর এক মারাত্মক ইঞ্জিনিয়ারিং দুঃস্বপ্ন। জাস্ট ভাবুন অবস্থাটা। তারা মহাশূন্যে বসে শুধুমাত্র প্লাস্টিক ব্যাগ, হোজ পাইপ, কার্ডবোর্ড আর ডাক্ট টেপ দিয়ে আস্ত একটা ফিল্টার বানিয়ে ফেললেন। এদিকে পাওয়ার বাঁচাতে সব হিটার বন্ধ। হাড় কাঁপানো ঠান্ডায় জমে গিয়ে দিনে মাত্র 200 মিলি পানি খেয়ে তারা দিনের পর দিন কাটালেন। এই ভয়াবহ ডিহাইড্রেশনে 3 জনের মোট 14 কেজি ওজন কমে গিয়েছিল। আর এবার আমাদের শেষ ভাগ, অলৌকিক প্রত্যাবর্তন। ওই অন্ধকার আর কনকনে ঠান্ডা লাইফবোটে 4টে দুঃসহ দিন কাটানোর পর স্পেসক্রাফটটা অবশেষে পৃথিবীর বায়ুমণ্ডলের কাছে পৌঁছাল। পৃথিবীতে ঢোকার ঠিক আগে অ্যাস্ট্রোনটদের আবার সেই জমে যাওয়া কমান্ড মডিউলে ফিরে যেতে হলো। তখন পুরো পৃথিবী রীতিমতো দম আটকে বসে আছে। এত বড় বিস্ফোরণ আর ড্যামেজের পর কমান্ড মডিউলের হিটশিল্ডটা কি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার প্রচণ্ড তাপ সহ্য করতে পারবে? বায়ুমণ্ডলে ঢোকার সময় প্রচণ্ড ঘর্ষণে সাধারণত 3 মিনিটের মতো একটা রেডিও ব্ল্যাকআউট হয়, কিন্তু অ্যাপোলো 13 বেলায় 3 মিনিট পেরিয়ে যাওয়ার পরও কোনো রেসপন্স আসছিল না। সেই বুক ধরফর করার নিস্তব্ধতা চলেছিল টানা 4 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত। আর তারপরই আকাশে প্যারাশুট খুলে গেল। প্রশান্ত মহাসাগরে স্পেসক্রাফটটা নিরাপদে স্প্ল্যাশ ডাউন করতেই সারা পৃথিবীর মানুষ যেন একসাথে হাফ ছেড়ে বাঁচল। অবিশ্বাস্যভাবে সব প্রতিকূলতাকে জয় করে 3 মহাকাশচারী একদম জীবিত ফিরে এলেন। আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা কথা ভেবে দেখার মতো। অ্যাপোলো 13 কিন্তু কখনোই চাঁদে পৌঁছাতে পারেনি, এটা সত্যি। কিন্তু নাসা আর ওই মহাকাশচারীদের অবিশ্বাস্য টিমওয়ার্ক আর ওই আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এটাই মিশনটাকে ইতিহাসের অন্যতম সেরা সফল ব্যর্থতায় পরিণত করেছে। মানুষের উদ্ভাবনী ক্ষমতা আর টিকে থাকার ইচ্ছের শক্তির এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে বলুন? আজ তাহলে এ পর্যন্তই। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের অদম্য চেষ্টার কাছে কোনো বাধাই চূড়ান্ত নয়।